শুভ সন্ধ্যা বন্ধুরা, শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা রইল আপনাদের সকলের জন্যে। নিশ্চয়ই ভাবছেন শুভ কি? চারদিকে রক্তের হোলি খেলা চলছে, মধ্যপ্রাচ্য রক্তাক্ত হয়ে যাচ্ছে, তার ভিতর আর শুভ কি সুজয়বাবু? তবে এখানে মনে রাখতে হবে, শান্তি মানে কিন্তু শ্মশানের শান্তি নয়। কৃষ্ণ কুরুক্ষেত্রে যুদ্ধের সময় অর্জুন যখন বিষাদগ্রস্ত, তখন কিন্তু কৃষ্ণ বলেছিল ধর্ম রক্ষার্থে এবং শত্রু বিনাশের জন্যে, দুষ্ট দমনের জন্যে যুদ্ধ অপরিহার্য। আমরা শুধু যুদ্ধে নিরীহ লোক মারা যাচ্ছে, খুব কষ্টের, খুব দুঃখের। শ্রীকৃষ্ণ বলছেন যে সমস্ত পৃথিবীতে যদি শান্তি আনতে হয়, দুষ্টের দমন করতে হয়, ধর্ম স্থাপন করতে হয়, তাহলে যুদ্ধ অনিবার্য, যুদ্ধ লড়তেই হবে। তাই আজকে চরমপন্থী মুসলিমদের খতম করতে হলে যুদ্ধ অপরিহার্য। গত 2-3 দশক ধরে উগ্রপন্থী মুসলিমরা সারা পৃথিবীতে যেভাবে হত্যালীলা এবং ধ্বংসলীলা চালাচ্ছে, তাতে কিন্তু আর বরদাস্ত করা যাবে না। এখনই যদি ইসলামের এই হত্যালীলার রথকে যদি স্তব্ধ করা না যায়, তাহলে সমস্ত শান্তিকামী ধর্ম যারা, সে হিন্দু ধর্ম বলুন, বৌদ্ধ ধর্ম বলুন, সকলেই একদিন বিপন্ন হয়ে পড়বে। বিশেষত এশিয়া মহাদেশ আক্রান্ত হবে। তাই এই প্রসঙ্গে আমার কয়েকদিন আগে একটা বই পড়ছিলাম, দ্য ডায়েরি অফ এ ইয়াং গার্ল। আপনারা সকলেই জানে সেই ইহুদি বাচ্চা মেয়ে, কিশোরী মেয়ে অ্যানি ফ্র্যাঙ্কের কথা, যে মেয়েটি 1929 সালে জার্মানির ফ্র্যাঙ্কফুর্টে জন্মগ্রহণ করেছিল এক ইহুদি পরিবারে। তার বাবা ছিলেন অটো ফ্র্যাঙ্ক, মা এডিথ ফ্র্যাঙ্ক। তার এক বৌদ্ধ ইহুদি পরিবারের সন্তান ছিল অ্যানি। তার এক 4 বছরের বড় দিদি ছিল, মার্গাট তার নাম। 1929-এ অ্যানি জন্মানোর পরেই 1933 সালে অ্যাডলফ হিটলার জার্মানির চ্যান্সেলর হলেন। নাৎসি বাহিনী সরকার গঠন করলো এবং হিটলারের যে সমস্ত কর্মসূচি ছিল, রেসিজম, অ্যান্টি সেমিটিজম, কোনো অন্য রক্ত সেখানে চলবে না। তাই হত্যা করো, ইহুদি হত্যা করো, বা অন্য কোনো ধর্মের মানুষ থাকলে তাকে হত্যা করো, তারাই আদর্শ জার্মান হবে। তা 1933 সালে ক্ষমতায় এসেই তিনি ইহুদিদের উপর নানা রকম অত্যাচার, নিয়মকানুন কড়াকড়ি করা শুরু করলেন। তাই দেখে অটো ফ্র্যাঙ্ক ভাবলেন যে জার্মানি আর ইহুদিদের জন্য নিরাপদ নয়। তাই তিনি চলে গেলেন নেদারল্যান্ডের আমস্টারডামে তার পরিবারকে নিয়ে। সেখানে তিনি ভালোই ব্যবসা বাণিজ্য করছিলেন, শান্তিতে ছিলেন। কিন্তু ভাগ্যের পরিহাস, 1940 সাল হিটলার বাহিনী নেদারল্যান্ড দখল করে নিল। তখন হিটলার ইউরোপের বিভিন্ন দেশ দখলে মেতে উঠেছেন। তার নেদারল্যান্ড দখল করার পরেই নাৎসি বাহিনী তাদের নিয়মকানুন জারি করলো। প্রথম নিয়ম হলো যে ইহুদি সন্তানরা সাধারণ স্কুলে পড়াশুনো করতে পারবে না, তাদের শুধুমাত্র ইহুদিদের জন্যে যে স্কুল আছে সেখানে পড়তে হবে। অতএব অ্যানি এবং তার দিদি মার্গাট যে স্কুলে পড়তো সেই স্কুল ছাড়তে বাধ্য হলো এবং ইহুদিদের জন্যে যে স্কুল, সেই স্কুলে ভর্তি হলো। চিন্তা করুন শিশু মনের উপর কীরকম বিরূপ প্রতিক্রিয়া শুরু হয়েছে। জন্মস্থান জার্মান ছেড়ে সে চলে এসেছে নেদারল্যান্ডে। তার জার্মান ভাষা ত্যাগ করে সে এখন ডাচ ভাষা শিখছে। যে স্কুলে পড়তো সেই স্কুল ছেড়ে দিতে হলো। 1942 সাল হঠাৎ একদিন অ্যানির দিদি মার্গাট
নাৎসি ক্যাম্প থেকে একটা সমন পেল। তাকে বলা হলো তাদের ক্যাম্পে এসে দেখা করতে। অটো ফ্র্যাঙ্ক এই ঘটনার গুরুত্ব বুঝলেন এবং বুঝলেন এখনই আমাদের এখান থেকে সরে পড়তে হবে, বিপদ পিছনে এসে দাঁড়িয়েছে। ইতিমধ্যে 12ই জুন 1942-এ অ্যানের 13তম জন্মদিনে সে একটা ডায়েরি পেয়েছিল। সে ডায়েরিটার নাম রেখেছিল কিট্টি। সেদিন থেকে সে ডায়েরিতে তার আত্মজীবনী লেখা শুরু করলো। জীবনে ঘটে যাওয়া যা যা অভিজ্ঞতা হচ্ছে, যে সমস্ত ভয়ঙ্কর অভিজ্ঞতা হচ্ছে, সেই অভিজ্ঞতার কথা সে লিপিবদ্ধ করছে। যাই হোক, কিন্তু 1942-এ মারঘাটের ওই চিঠি পাওয়ার পরে তারা ঠিক করলো আত্মগোপন করতে হবে, হাইডিংয়ে যেতে হবে। যথারীতি তারা একটা গোপন বাড়িতে, অটো ফ্র্যাঙ্কের যে বিজনেস হাউস তারই পিছনে একটা অ্যানেক্স ভবন ছিল, সেই ভবনে তারা আত্মগোপন করে থাকে। সেখান থেকে বেরোনো যাবে না, ঘরে আলো জ্বালানো যাবে না, হাসি ঠাট্টা করা যাবে না, জোরে কথা বলা যাবে না। কি এক ভয়ানক জীবন! যদি কেউ শুনে ফেলে, যদি নাৎসিরা টের পেয়ে যায়, যদি নাৎসিদের কোনো গুপ্তচর খবর দিয়ে দেয়। ভয়ে ভয়ে দিন কাটতে লাগলো। 1942 থেকে 1944 একটা দিন কাটছে যেন মনে হচ্ছে একটা বৎসর। এইভাবে 2 বৎসর কেটে গেল। সেই এক ঘরে বন্ধু নেই, বান্ধবী নেই, স্কুল নেই, রাস্তায় বেরোনো নেই, বাইরে হোটেলে খাওয়া নেই, এক ঘরে লুকিয়ে থাকতে হচ্ছে। আত্মগোপন যাকে বলে। একদিন দুদিন না, 1942 থেকে 1944। কিন্তু ঈশ্বর করুণাময় নয়, ঈশ্বর অন্ধ, ঈশ্বর দেখতে পান না। তাই নাৎসিরা খবর পেয়ে গেল 1944 সালে কোনো একদিন খবর পেয়ে গেল, নাৎসি বাহিনী লোকজন চলে এলো, পুরো অ্যানিদের পরিবারকে বন্দি করে নিয়ে গেল, তাদের ডিপোর্টেশনে পাঠানো হলো। সেখান থেকে কনসেন্ট্রেশন ক্যাম্পে জার্মানিতে তারা চলে গেল। পরবর্তীকালে মা 2 মেয়ে একদিকে চলে গেল, বাবা একদিকে চলে গেল, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। এইভাবে চলতে চলতে সেই ভয়ানক কনসেন্ট্রেশন ক্যাম্প, যেখানে স্বাস্থ্যকর পরিবেশ নেই, যথেষ্ট খাদ্য নেই, প্রায় অনাহারে টাইফাস রোগে আক্রান্ত হয়ে 1945 সালে অ্যানি এবং তার দিদি মারা যায়। এবং রাশিয়া যখন জার্মান জয় করে তার কয়েক সপ্তাহ আগে তাদের এই অকাল বিয়োগ ঘটে। তারপরে জার্মানির পরাজয় হয়, বাকি ইহুদিরা মুক্ত হয় এবং ভাগ্যচক্রে অ্যানির বাবা অটো ফ্র্যাঙ্ক একমাত্র পরিবারের জীবিত ব্যক্তি ছিলেন এবং তিনি বাড়ি ফিরে ঘর দোর গোছগাছ করার সময় তার মহিলা সেক্রেটারি দেখতে পায় অ্যানির লেখার ডায়েরিটা। তারপরে অটো ফ্র্যাঙ্কের উদ্যোগে ওই ডায়েরিটা 1947 সালে পুস্তক আকারে প্রকাশিত হয় ডাচ ভাষায়। তারপরে 1952 সালে সেটা ইংরেজি ভাষায় অনুবাদ করে প্রকাশ করা হয় এবং এরপরে পৃথিবীর প্রায় 70টি ভাষায় অ্যানি ফ্র্যাঙ্কের এই ডায়েরি প্রকাশিত হয়। এই ডায়েরির ছত্রে ছত্রে লেখা আছে এই রেসিজম, অ্যান্টিসেমিটিজম এবং হিটলারের হলোকাস্টের ভয়াবহ অভিজ্ঞতার কথা, আতঙ্কের কথা, তাদের অজ্ঞাতবাসের কথা এবং তার ব্যক্তিগত জীবনের কথাও লেখা আছে। এত কিছু সত্ত্বেও এই কালো অন্ধকারের ভিতরেও সে স্বপ্ন দেখত সে সব একদিন মুক্ত হবে, মেঘ সরে যাবে, সে জার্নালিস্ট হবে, নয় লেখক হবে অ্যানি। সে স্বপ্ন দেখত। আবার অনেক ছোট ছোট বিষয় আছে, যেমন তাদের পারিবারিক ঘটনা। মা তাকে বেশি পছন্দ করতো না, এডিথ ফ্র্যাঙ্ক। মা একটু খিটখিটে ছিল, বদমেজাজি ছিল,
ইনটলারেন্ট ছিল, এসব কথাও সে লিখেছে। আর সবচেয়ে দামি দুটো কথা সে লিখে গেছে। সে এক জায়গায় লিখছে, তার কি বিশ্বাস মানুষের, আই শ্যাল বিলিভ ইন স্পাইট অফ এভরিথিং দ্যাট পিপল আর রিয়েলি গুড অ্যাট হার্ট। সে আর এক জায়গায় বলছে, আই ওয়ান্ট টু গো অন লিভিং ইভেন আফটার মাই ডেথ। তা আমার মনে হয় আজকের পরিপ্রেক্ষিতে এই হলোকাস্ট, এই হত্যা, ইহুদিদের নিধন, এর পরিপ্রেক্ষিতে আজকে অ্যানি ফ্রাঙ্কের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করা এবং যে 60 লক্ষ ইহুদি হত্যা সেদিন হয়েছিল সে কথা মনে রাখা আমাদের জরুরি। থ্যাংক ইউ।